নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা জিকে ভিডিও নিয়ে, অর্থাৎ জিকে ভিডিও পার্ট 2। এর আগে আমরা জিকের একটা ভিডিও দিয়েছি। আজকের ভিডিওর যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের জাতীয় সংগ্রাম সম্পর্কিত 25টা কোশ্চেন, সাথে ডিটেলস আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। তো শুরু করছি আজকের ভিডিও। দেখে নেব প্রথম জিকে কী আছে। প্রথম জিকে হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। সবাই জানো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। কত সালে? 1857 সালে। এই গভর্নর জেনারেল এই পদটা কিন্তু 1858 সালে কিন্তু এই গভর্নর জেনারেল পদটা উঠে গিয়ে ভাইসরয় পদটা এসছে। অর্থাৎ লর্ড ক্যানিংই কিন্তু গভর্নর জেনারেল থেকে সরে ভাইসরয় পদে বসেছিল কত সালে? 1858 সালে। তাহলে এটা তোমরা আশা করি মাথায় রাখবে। তো চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? মঙ্গল পাণ্ডে। মহাবিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। সবাই জানো মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? মঙ্গল পাণ্ডে। এটা কোথায় উনি শহীদ হয়েছিলেন? ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। তো সবাই জানো পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে উনি শহীদ হয়েছিল। আর মহাবিদ্রোহ তো আগেই বলে দিলাম 1857 সালে হয়েছিল। তো আর এর সাথে সাথে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে মহাবিদ্রোহের কোন জায়গায় কে নেতৃত্ব দিয়েছিল। যেমন ঝাঁসিতে লক্ষ্মীবাই, বিহারে কুনওয়ার সিং, বা দিল্লিতে তোমার দ্বিতীয় বাহাদুর শাহ। এইভাবে কিন্তু তোমার কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ প্রতিটা পরীক্ষায় কিন্তু এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে না। আশা রাখছি ওরকমভাবে কোশ্চেন আসবে যে মহাবিদ্রোহের সময় বিহারে কে নেতৃত্ব দিয়েছিল, তখন কিন্তু কুনওয়ার সিং। এরকম কোশ্চেন কিন্তু আসবে, একটু মডারেট কোশ্চেন করে দিলে। চলে যাব পরের কোশ্চেনে। দেখে নাও ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করে? অর্থাৎ জাতীয় কংগ্রেস কিন্তু একটা প্রথম সভাপতিত্ব কে করে? ডক্টর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে। কত সালে? 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা। কার দ্বারা? অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা। জাতীয় কংগ্রেসের এই প্রতিষ্ঠানকেই কিন্তু একটা সেফটি ভালভ হিসাবে ধরা হয়। অর্থাৎ সেফটি ভালভ তত্ত্ব কিন্তু এই জাতীয় কংগ্রেসের সাথে রিলেটেড। এরপরে বলবে দ্বিতীয় কে। এইভাবে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ তোমার মনে রাখতে হবে। দ্বিতীয় কে? দাদাভাই নওরোজি। তৃতীয় কে? তৃতীয় হচ্ছে বদারুদ্দিন তৈয়বজি, প্রথম মুসলিম। চতুর্থ কে? জর্জ ইউল, প্রথম ইংরেজ। এইভাবে কিন্তু তোমার কিন্তু সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে জাতীয় কংগ্রেসের প্রতিটা নাম। নাহলে একটা দুটো মনে রাখবে কিন্তু পরীক্ষায় কিন্তু অন্যটা আসবে। তো এইভাবে মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম মহিলাকে অ্যানি বেসান্ত 1917 সালে। প্রথম ভারতীয় মহিলাকে সরোজিনী নাইডু 1925 সালে। প্রথম গান্ধীজি কত সালে? 1924 সালে, বেলগাঁও। তারপরে তোমার সুভাষচন্দ্র বোস কত সালে হয়েছিল? 1938 সালে। তো এইভাবে কিন্তু তোমার সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে। তো তারপরে চলে যাবো মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? মহাত্মা গান্ধী, এইমাত্র বলে দিলাম তোমাদের মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? বেলগাঁও। কোথায়? বেলগাঁও অধিবেশনে। কত সালে? 1924 সালে। কত সালে? 1924 সালে। এর পরের বছর অর্থাৎ 1925 সালে কিন্তু সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা যে জাতীয় কংগ্রেসের কিন্তু অধিবেশনে সভাপতিত্ব করেন। তো চলে যাব তার পরের কোশ্চেনে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা। দেখো বলতে বলতে চলে এসছে ভারতীয় মহিলা, এই কথাটা যখন উল্লেখ থাকবে তখন কিন্তু সরোজিনী নাইডু হয়ে যাবে। কত সালে? বলেই দিলাম 1925 সালে। আর অ্যানিবেশন কত সালে? 1917 সালে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। অ্যানিবেশন কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। এটা কিন্তু প্রথম মহিলা, তবে অ্যানিবেশন যেহেতু ভারতীয় ছিল না, তো ভারতীয় কথাটার উল্লেখ থাকলে কিন্তু সরোজিনী নাইডু হয়ে যাবে 1925 সালে কানপুর অধিবেশনে। ঠিক আছে?
তো এইভাবে তোমাদের মনে রাখতে হবে। বিহারের মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? একটু আগে আমি প্রথম কোশ্চেনেই বলে দিয়েছিলাম বিহারের বিদ্রোহের নেতা কে ছিলেন? কুনওয়ার সিং। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ আসার চান্স। বিহারে যে মহাবিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন তার নেতার নাম ছিল যে কুনওয়ার সিং। তো চলে যাব তার পরের কোশ্চেনে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন? সব প্রথমেই বলে দিলাম, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এটা কোন অধিবেশনে হবে? হরিপুরা। কোন অধিবেশনে? হরিপুরা। কত সালে? 1938 সালে। 1939 সালে কিন্তু তিনি ত্রিপুরা অধিবেশনে জিতেছিলেন, কিন্তু তার সাথে গান্ধীজির মতবিরোধের কারণে সে কিন্তু সেই কংগ্রেসের সভাপতিত্ব করেন না। তো তারপরে কিন্তু তিনি 1939 সালে গিয়ে ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটি দল গঠন করেন। তো এইভাবে কিন্তু তোমাদের রিলেট করে করে পড়তে হবে। তো তারপরে চলে যাও, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়? সুরাট অধিবেশনে। কত সালে? 1907 সালে। কত সালে? 1907 সালে সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী কিন্তু দু ভাগে বিভক্ত হয়। এই সময় কে ছিল? রাসবিহারী বোস। কে ছিল? রাসবিহারী বোস। তো চলে যাব তার পরের কোশ্চেনে। জাতীয় কংগ্রেসের কততম অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কততম অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো বন্দে মাতরম গানটি গাওয়া হয় 12তম অধিবেশনে। বন্দে মাতরম গানটি গাওয়া হয় কততম অধিবেশনে? 12তম অধিবেশনে। কত সালে? 1896 সালে। কত সালে? 1896 সালে। গানটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এবং সুর কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই 1896 সালে তাহলে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? রহিমতুল্লাহ সাহানি। কে করেছিলেন? রহিমতুল্লাহ সাহানি। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। জাতীয় কংগ্রেসের এইখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো রাজ্য সরকার পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার কোশ্চেন কিন্তু আসবেই, একদম কমন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি এই কটা কোশ্চেনের মধ্যে তোমার পুলিশ বা যে কোনো পরীক্ষায় একটা না একটা নাম্বার আসবেই। তো এগুলো মনে রাখবে। চলে যাব তারপরে, পূর্ণ স্বরাজের অনুমোদন হয় কোন অধিবেশনে? পূর্ণ স্বরাজের অধিবেশন হয় কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ। কত সালে এটা? 1929 থেকে 30, অর্থাৎ 1929 সালে 31শে ডিসেম্বর রাতের বেলা হয়েছিল বলে এই সময়টাকে 1929 থেকে 30 ধরা। এই সময় পূর্ণ স্বরাজের সময় কে ছিল জাতীয় কংগ্রেসের সভাপতি? কে ছিল? জওহরলাল নেহেরু। কে ছিল? জওহরলাল নেহেরু। এই সময় কিন্তু লাহোরে যে রাবি নদী আছে, রাবি নদীর তীরে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করে, সেই সময় চক্র ছিল জাতীয় পতাকার মাঝে, এইভাবে সেই সুতো কাটার চক্র ছিল। তো সেই সুতো কাটার চক্র জাতীয় পতাকা উত্তোলন করে বলেছিল যতদিন না ভারত পূর্ণ স্বাধীনতা পাচ্ছে ততদিন পর্যন্ত 26শে জানুয়ারি এই দিনটা কিন্তু ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। যার পরে 1947 সালে গিয়ে ভারত যখন স্বাধীন হয়, তো ওই 26শে জানুয়ারি এই দিনটাকে স্মরণ রাখার জন্য কিন্তু এই দিনটা বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসাবে নামে পরিচিত। তো 26শে জানুয়ারি যে হিস্ট্রিটা, সেটা কোথার থেকে আসলো তোমরা বুঝতে পারছো? এটা আসলো যে এই জায়গার থেকে, কোথার থেকে? লাহোর অধিবেশন থেকে। কত সালে? 1929 থেকে 30। তো আশা করি সবাই বুঝতে পারছো। এইভাবে কিন্তু তোমাদের রিলেট করে পড়তে হবে। আবারও বলছি, তো এর পরের কোশ্চেন দেখব, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন কত সালে? গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন কত সালে? 1915 সালের 9ই জানুয়ারি। কত জানুয়ারি? 9ই জানুয়ারি। 1915 সালের 9ই জানুয়ারি। তো 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে, অর্থাৎ একটা ভারতীয় লোক যে বিদেশে ছিল সে ভারতে আসছে। তা কত সালে? 1915 সালে 9ই জানুয়ারি। যার জন্য এই 9ই জানুয়ারি দিনটি কিন্তু ভারতের এনআরআই ডে, অর্থাৎ নট রিটার্ন ইন্ডিয়ান। এনআরআই ডে কত সালে, কত তারিখে? তাহলে 9ই জানুয়ারি। কেন 9ই জানুয়ারি এনআরআই ডে, তাও বুঝতে পারছেন। গান্ধীজি এই 9ই জানুয়ারি 1915 সালে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিল। তো
তো তারপরে চলে যাব 12 দাগ। 12 দাগ, কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ এবং স্বরাজ দ্বীপ? শহীদ এবং স্বরাজ দ্বীপ কে নাম রাখেন? এইটার নাম রাখেন হচ্ছে সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস শহীদ এবং স্বরাজদ্বীপ নাম রাখে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। সুভাষচন্দ্র বোস কিন্তু ভারত স্বাধীন হওয়ার অনেক আগেই কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দুটোকে স্বাধীন করেছিলেন, অথবা বলতে পারেন যে জাপানের সাথে হাত মিলিয়ে এই দুটো অঞ্চল কিন্তু ভারতের, অর্থাৎ ভারতীয় বা সুভাষচন্দ্র বসুর যেই আজাদিন বাহিনী তার সরকারের আন্ডারে নিয়ে এসেছিলেন। তো এই দুটো নাম কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস। তারপরে চলে যাব, গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন কোথা থেকে? গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন কোথা থেকে? সবাই জানো, এটা হচ্ছে সবরমতী আশ্রম থেকে। এই ডান্ডি অভিযান তাহলে কত সালে হয়? 1930 সালে। ডান্ডি অভিযান কত সালে হয়? 1930 সালে। আর ডান্ডি অভিযান কোথা থেকে? সবরমতী থেকে ডান্ডি নামক, গুজরাতের ডান্ডি নামক একটি স্থানে, সেখানে কিন্তু দেশীয় পদ্ধতিতে লবণ তৈরি করে কিন্তু সে বিদেশি আইনের বিরোধিতা করেন। তো ডান্ডি অভিযানে সবরমতীর গান্ধীজি কিন্তু এই যে সবরমতী আশ্রম থেকে বেরিয়েছিলেন, তারপরে কিন্তু আর কোনোদিনও সবরমতী আশ্রমে পৌঁছাতে পারেননি। তো আত্মীয় সমাজ প্রতিষ্ঠাতা করেন কে? রাজা রামমোহন রায়। তো এটা মনে রাখবে, রাজা রামমোহন রায় আর কি কি করেছিল? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল কত সালে? 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। আর রাজা রামমোহন রায় এই সময় কার সহযোগিতায় করেছিল? উইলিয়াম বেন্টিং। কার সহযোগিতায়? বেন্টিং। কার সহযোগিতায়? বেন্টিং। ওকে, বেন্টিংয়ের সহযোগিতায় করেছিল। রাজা রামমোহন রায় 1829 সালে সতীদাহ প্রথা রদ করেছিল। এছাড়াও আত্মীয় সমাজের কিন্তু প্রতিষ্ঠাতা করেছিল। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সবাই জানো, এটা উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে? 1784 সালে। কত সালে? 1784 সালে। এইভাবে কিন্তু তোমাদেরও কিন্তু ডেটগুলো মনে রাখতে হবে। তোমাদের ডেটগুলো মনে রাখতে পারলে সাথে কিন্তু তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কোন সময় কোন ব্যক্তিবর্গ শাসন করেছিল। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে কোনো কোশ্চেনের উত্তর না জানলেও অপশান থেকে বাদ দিয়ে তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। তো এশিয়াটিক সোসাইটি হয়ে গেল। তারপরে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875 সালে। কত সালে? 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা করেন। এই স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা কোশ্চেন খুব আসে, ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও, এই কথাটি কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদে ফিরে যাও, অনেকবার আসে এই কোশ্চেনটা। বেদে ফিরে যাও এই কথাটির উক্তি কে দিয়েছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তো এরপরে চলে যাবো, অল ইন্ডিয়া মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? কবে প্রতিষ্ঠা করেন? অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1911 সালে। এটা এইভাবে করে দাও তোমরা, তাহলে সুবিধা হবে। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে 1906 সালে। তাহলে তোমাদের সুবিধা হবে, এইটা আসার চান্স ভীষণ কম। তো মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। কে? নবাব সেলিম উল্লাহ এবং আগা খা। কারা প্রতিষ্ঠা করেছিল? নবাব সেলিম উল্লাহ এবং আগা খা। কত সালে? 1906 সালে। এইটা তোমরা মাথায় রাখো। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে আগেই বলে দিলাম, 1939 সালে গান্ধীজির সাথে মতবিরোধে সুভাষচন্দ্র বসু যখন জাতীয় কংগ্রেস ত্যাগ করে তারপরে গিয়ে কিন্তু ফরওয়ার্ড ব্লক নামে দলটি গঠন করে সুভাষচন্দ্র বসু। তো এটা আগেই আমি বলে দিয়েছিলাম। তারপরে চলে যাব, স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখাকার মহাত্মা গান্ধীর। তো তারপরে চলে যাব, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের চুক্তি কত সালে হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে। তা প্রথমটা মনে রাখবে, তাহলে কিন্তু পরপর 3টে গোলটেবিল বৈঠক তোমরা মনে রাখতে পারবে। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, তার পরের বছর দ্বিতীয় এবং তার পরের বছর তৃতীয় ছিল। অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয় আর এটা তৃতীয়। তো প্রথমটা মনে রাখবে, 1930 সালে প্রথম হয়েছিল, তার পরের বছর দ্বিতীয়, তার পরের বছর তৃতীয়। এইভাবে মনে রাখলে কিন্তু একটু মনে রাখতে সুবিধা হবে। তো তারপরে চলে যাব, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? খুব ভালো কোশ্চেন।
ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস কত সালে বলেছিলাম প্রতিষ্ঠা হয়েছে? 1885 সালে। প্রথম কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং এর প্রতিষ্ঠার সময় ছিল লর্ড ডাফরিন। আর এই জাতীয় কংগ্রেস কিন্তু একটি যে প্রতিষ্ঠাতা করেছিল তার নাম অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলে যাব পরের কোশ্চেনে। মৌলানা আবুল কালাম আজাদ কতবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল? মৌলানা আবুল কালাম আজাদ 7বার। মৌলানা আবুল কালাম আজাদ কতবার? 7বার জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল। অনেকবার কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ পরপর সভাপতিত্ব করেছিল, 1940 না 41 সালের পর থেকে আই থিঙ্ক। আর মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। তো তারপরে চলো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল? জর্জ ইউল। কততম? চতুর্থতম ছিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। ছিল যে প্রথম ইংরেজ, তার নাম হলো জর্জ ইউল। আর প্রথম মুসলিম নাম ছিল বদরুদ্দিন তৈয়বজি, এবং প্রথম যে ছিল তার নাম ছিল হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। তো মনে রাখতে হবে। তারপরে 1857 সালে মহাবিদ্যালয় লিয়াকত আলী কোথাকার নেতা ছিলেন? লিয়াকত আলী কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? 1857-তে লিয়াকত আলী কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? এলাহাবাদ এবং বেনারসে। কোথায়? এলাহাবাদ এবং বেনারসে। তো এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে কংগ্রেস খিলাফত স্বরাজ দল গঠন করেন কে? কংগ্রেস খিলাফত স্বরাজ দল গঠন করেন কে? কংগ্রেস খিলাফত স্বরাজ দল গঠন করেন কে? এইটা একটু আছে, এটা এইভাবে মনে রাখবে, এইটা কেটে দিলাম। স্বরাজ দল গঠন করেন কে? স্বরাজ দল গঠন করেন কে? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কেন গঠন করেছিল? এর পেছনে একটা হিস্ট্রি আছে। 1920 সালে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, 1922 সালে গিয়ে গান্ধীজি যে চৌরাচুরির ঘটনা হয় 1922 সালে। তো 1920 সালে কী হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। 1920 সালে চৌরাচুরির ঘটনার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, যার ফলে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু সে গান্ধীজির ছত্রছায়া থেকে বেরিয়ে এসে কিন্তু নতুন একটা দল গঠন করেন, যার নাম স্বরাজ দল। এই ছিল স্বরাজ দলের কিন্তু ইতিহাস। তো এই ছিল আজকের 25টা কোশ্চেন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এর পরের ভিডিও কোন চ্যাপ্টারের ওপর দেবো তোমরা জানিও। এই বলে আজকে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।